গুড আফটারনুন চিলড্রেন। আজকে আমরা একটা নতুন গল্প পড়ব। তোমাদের সেকেন্ড ইউনিটে যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী আমাদের যে একটি কবিতা আমরা অলরেডি পড়ে ফেলেছি। কবিতাটার নাম হচ্ছে জন্মভূমি আজ। এই কবিতার প্রশ্নের উত্তর আমি তোমাদের পোস্টে পাঠিয়ে দিয়েছি। এবার এই কবিতাটির যে প্রশ্নের উত্তর বাকি থাকবে সেই প্রশ্নের উত্তরগুলি আমি পরবর্তী জুন ক্লাসে আলোচনা করে দেব। আর তোমরা নিশ্চয়ই পোস্টগুলো পেয়েছো। তাতে প্রথমে আমি প্রত্যেকটা লাইন বাই লাইনের যে শব্দার্থ এবং টিকা, অর্থাৎ প্রত্যেকটা লাইনের যে কীরকম মানে হতে পারে সেটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে লিখে পাঠিয়েছি। আজকে এই জন্মভূমি আজ কবিতাটি মোটামুটিভাবে পড়ানো যখন হয়ে গেছে, তাহলে আজকে আমি পড়াবো তোমাদের সেকেন্ড ইউনিটের নেক্সট যে একটি গল্প রয়েছে, অর্থাৎ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম। এই দাম গল্পটি তোমাদের সেকেন্ড ইউনিটে যদি নাও থাকে, হয়তো অ্যানুয়ালিতে থাকবে অথবা সেকেন্ড ইউনিটে থাকতেও পারে। যাই হোক, আমি এখন তোমাদের শুরু করছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম। আজকে এই যে দাম নামক গল্পটা, এই গল্পটার আমরা একটু অন্য রকম আঙ্গিকের ছোঁয়া পাই। অর্থাৎ তোমরা এতদিন ধরে যেই রকম গল্প পড়েছো, অর্থাৎ প্রথমে যে আমরা গল্পটা পড়েছিলাম ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই ছুটি গল্পটা কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, সবথেকে বড় কথা একটি ছোট্ট বাচ্চার সে কীভাবে স্নেহহীনভাবে অবহেলার জন্য শেষ পর্যন্ত মৃত্যুর মুখে পতিত হয়েছিল, তার উপর গল্প। এরপরে আমরা পড়েছিলাম একটা পত্রাংশ বলা যেতে পারে, এবং সেই পত্র সাহিত্যে বিবেকানন্দের লেখা চিঠি। আজকে পড়ব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটা গল্প দাম। তাহলে প্রথমেই চলো আমরা যে গল্প পড়ব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা, সেই নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে তোমাদেরকে একটু ছোট করে বলে দিই। অ্যাকচুয়ালি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে বলার আগে প্রথমেই বলি, তোমরা জানি না কতটা গল্পের বই পড়ো, তাহলে যদি গল্পের বই পড়ো এবং যদি রহস্য, রোমাঞ্চ বা অ্যাডভেঞ্চারমূলক গল্প করতে ভালো লাগে, তাহলে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এক অবিস্মরণীয় সৃষ্টি, সেটা হচ্ছে টেনিদার চরিত্র। টেনিদার গল্প তাহলে মনে হয় অনেকেই পড়েছ টেনিদার গল্প। তা এই টেনিদার গল্পকার বা টেনিদার চরিত্রের সৃষ্টি হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। শিশু ও কিশোরদের জন্য তার অবিস্মরণীয় সৃষ্টি হচ্ছে টেনিদা। এছাড়াও তিনি অনেক গল্প লিখেছেন। তা প্রথমত বলে যেতে পারি, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গল্পকার ও ঔপন্যাসিক হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। 1917 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি, মানে 4 জানুয়ারি দিনাজপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দিনাজপুরের জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় তিনি পাশ করেন। 1938 সালে তিনি বরিশালের বিএম কলেজ থেকে বিএ এবং 1941 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। এই হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মানে শিক্ষা জীবন। পরবর্তীকালে তিনি বিখ্যাত কিছু গল্প, সেই গল্পগুলির মধ্যে কিছু গল্প খুবই উল্লেখযোগ্য, যেমন বিতংশ, দুঃশাসন, ভোগবতী প্রভৃতি। এছাড়া উপনিবেশ, বৈজ্ঞানিক, শিলালিপি, সম্রাট ও সুন্দরী তার রচিত জনপ্রিয় উপন্যাস। শিশু ও কিশোরদের জন্য তার অন্যতম চরিত্র টেনিদার চরিত্র। এছাড়াও তিনি শিশু ও কিশোরদের জন্য লিখেছেন ছুটির আকাশ, খুশির হাওয়া, পঞ্চাননের হাতি ইত্যাদি। 1970 খ্রিস্টাব্দে 6 নভেম্বর তার মৃত্যু হয়। এবার আমরা যে গল্পটা পড়ব, এই গল্পটির উৎস কী, অর্থাৎ গল্পটি কোথা থেকে সংগৃহীত। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এক্সিবিশন বলে একটি গল্প সংগ্রহ আছে। সেই এক্সিবিশন গল্প থেকে এই দাম গল্পটি সংগৃহীত। গল্পটি
1365 বঙ্গাব্দে, নট খ্রিস্টাব্দে, বঙ্গাব্দে শারদীয়ার তরুণীর স্বপ্নতে প্রথম প্রকাশিত হয়েছে। আজকে এই গল্পের আমরা এরপর বিষয় সংক্ষেপ পড়ব, অর্থাৎ গল্পের বিষয়বস্তুটা ঠিক কী এবং কিসের ওপর ভিত্তি করে গল্পটা। আজকে এই গল্পের যখন বিষয় সংক্ষেপ আমরা পড়ব, তার আগে একটু বলে দিই, এই গল্পটা একজন শিক্ষকের সঙ্গে ছাত্রের যে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে তার উপর লিখিত। অঙ্কের মাস্টারমশাই ছিলেন অত্যন্ত রাগী প্রকৃতির মানুষ। তার অঙ্কে ছিল অসীম দক্ষতা, মানে কোনো এক অঙ্কের মাস্টারমশাইকে দিয়েই কিন্তু গল্পটা শুরু এবং শেষ। সেই মানুষটির সম্পর্কে বলতে গিয়ে লেখক বলেছেন তিনি অত্যন্ত রাগী ছিলেন, যে কোনো অঙ্কতে তার অসীম দক্ষতা ছিল, অঙ্ক যেন তার পুরো মুখস্থ, এবং অঙ্ক না পারলে তিনি অসম্ভব রেগে যেতেন, ছাত্রদের বেদম পেটাতেন। তার হাতে চড় খেয়েও কিন্তু ছাত্রদের কাদার উপায় ছিল না। তিনি কোনো ছাত্র যদি কান্নাকাটি করতেন, তাহলে সেক্ষেত্রে তিনি কী করতেন, যে ছাত্রটিকে বলতেন যে তোকে পা ধরে টেনে পুকুরে ফেলে দেবে। শুধু তাই নয়, উনি বলতেন যে তোমাদের পুরুষ মানুষ কেন কাঁদছিস, মানে এই ধরনের কথা। অর্থাৎ অঙ্কের মাস্টারমশাই অঙ্কের প্রতি ভালোবাসা এবং ছাত্রদেরকে মেরে ধরে যেভাবেই হোক অঙ্ক শেখানোর প্রতি তার একটা অসীম আগ্রহ ছিল। লেখক, মানে আমাদের আলোচ্য গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় ছিলেন অঙ্কে খুব কাঁচা, তাই স্যারের কাছে সবসময় তিনি বকুনি খেতেন। ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর তিনি অঙ্ক থেকে মুক্তি পেলেন এবং মুক্তি পেয়ে পরবর্তীকালে তিনি এমএ পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, এবং এমএ পাশ করার পর তিনি কলেজের অধ্যাপনার চাকরি নিয়ে তিনি তার কর্মজীবন শুরু করেন। অনেকদিন পর একটা ছোট পত্রিকায় তাকে অনুরোধ করা হয়েছিল একটি ছেলেবেলার গল্প লেখার জন্য। সেখানে লেখক গল্প লিখতে গিয়ে তিনি কিন্তু তার ছোটোবেলাকার যে স্মৃতি, সেটা তখন তিনি লিখতে, মানে তার লেখনীর আকারে ফুটে উঠলো। তখন তিনি সেই মাস্টারমশাইয়ের যে তিনি ভয়ঙ্করভাবে ছাত্রদের বকুনি দিতেন এবং তার কঠোর এবং নির্মম যে চরিত্র, সেটি কিন্তু ফুটে উঠেছিল। বাস্তবে যা ঘটেছিল তার সঙ্গে তিনি কল্পনার রং মিলিয়ে, অর্থাৎ লেখক যেটা করেন, লেখকের লেখা তো পুরোটাই বাস্তব নয়, তার মধ্যে থাকে লেখকের কল্পনা, তার সৃজনী শক্তি, তার মানে লেখার স্টাইল, সব কিছু মিলিয়েই কিন্তু গল্পটা খুব অসাধারণ হয়ে উঠেছিল। এবং এই লেখাটির জন্য তিনি 10 টাকা পারিশ্রমিকও পেয়েছেন। এরপর কেটে যায় অনেক দিন। ব্যস্ততার কারণে তিনি লেখা এবং মাস্টারমশাইয়ের কথা প্রায় ভুলেই যান, কারণ তিনি তখন অলরেডি একজন লেখক হিসেবে কিন্তু বাংলার কাব্যাকাশে পদার্পণ করেছেন। এই সময় একদিন এক মফস্বল কলেজ থেকে তার বক্তৃতার জন্য আমন্ত্রণ আসে। বক্তৃতা দিয়ে তিনি সবার প্রশংসা পান। কলেজের প্রিন্সিপালও লেখকের বক্তৃতার ভূয়সী প্রশংসা করেন এবং লেখক কিন্তু নিজেকে নিয়ে খুব গর্ব অনুভব করেন, কারণ তিনি খুব ভালো বক্তৃতা দিয়েছেন, সবাই তাকে প্রশংসা করেছে, সবাই তাকে আমন্ত্রণ জানিয়ে ডেকে এনেছে। এবার বক্তৃতা দিয়ে তিনি সবার প্রশংসা পান এবং পরবর্তীকালে তিনি একটি ছেলে তাকে একটি ছেলে তাকে জানায় একজন বৃদ্ধ তার সাথে দেখা করতে চায়। আবছা অন্ধকারে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ ভদ্রলোকটি তার অঙ্কের মাস্টারমশাই জেনে গল্প কথক অবাক হয়ে যায়। মাস্টারমশাইকে লেখকের বক্তৃতার ভূয়সী প্রশংসা করেন এবং সর্বতভাবে তিনি তার আনন্দ প্রকাশ করে স্নেহের ছাত্রকে একটি চিঠিও লেখেন, সে কথাও বলেন। এবং তিনি বলেন যে এই যে তার ছাত্র তাকে মনে রেখে
তাকে নিয়ে গল্প লিখেছে, এতে তিনি কিন্তু সবার কাছে ভীষণ পরিচিত হয়ে গেছেন। এই যে তার পরিচিতি, অর্থাৎ মানুষ তো চায় যে মানুষের মনের মন্দিরের মণিকোঠায় জায়গা করে নিতে। সেই মাইকেল মধুসূদনের দত্তর সেই কবিতা অনুযায়ী আমরা বলতে পারি যে রেখমা দাসের মনে মিনতি করি পদে, তার ভিতরের একটি লাইন আছে যে মধুহীন করো না গো তব মন কত বাদে। অর্থাৎ মানুষের মনের মন্দিরে বলছে জায়গা করে নিতে সবাই চায়। তা মাস্টারমশাইও কিন্তু এখানে ঠিক সেই রকমই তার ছাত্রকে বলেছিলেন যে এই কবিতার এই গল্পের মাধ্যমে তিনি সবার কাছে পরিচিত হলেন এবং সবার কাছে তিনি তার বার্তাটা পৌঁছেছিল। কিন্তু এতে করে ছাত্র তথা গল্প কথক কিন্তু লজ্জায় ভীষণভাবে মাথা হেঁট হয়ে গেল। কারণ তিনি ভাবতেই পারলেন না সেই যে বৃদ্ধ মাস্টারমশাই যে শুধুমাত্র ভালোবাসার তাগিদে ছাত্রদের পড়ানোর জন্যই রাগী ছিলেন, নির্মম ছিলেন, তার সমস্ত ছোটোখাটো এই সব কিছু মিলিয়েই তো গল্পটা লিখেছিলেন। এই গল্পটা তিনি 10 টাকায় বিক্রি করেছেন। অর্থাৎ তিনি ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হতে থাকলেন। তিনি ভাবতেই পারলেন না যে মানুষটিকে তার মনে হতো অসম্ভব নির্মম এবং রাগী, সে কিন্তু ছাত্রদের ভীষণভাবে ভালোবাসতেন। তাই তো এত বছর বাদে ছাত্রের সেই গল্পতে সে নিজেকে প্রাউড ফিল করেছে এবং সে ছাত্রের সাথে দেখা করতে এসেছে। এই যে মাস্টারমশাইয়ের মানসিকতা, অর্থাৎ কোনো টিচার বা মাস্টারমশাই বা দিদিমণি যদি ছাত্রদের বকে, ছাত্ররা ভাবে হ্যাঁ দিদিমণি কিংবা মাস্টারমশাই খুব বকছে, সে খুব খ্যাচখ্যাচ করছে ইত্যাদি ইত্যাদি। শুধু তাই নয়, পিতামাতাও যখন সন্তানদের বকে সন্তানদের কিন্তু মনে কষ্টই হয়। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখি, প্রকৃতপক্ষে শাসন করা তারই সাজে সোহাগ কলেজে। অর্থাৎ প্রকৃতপক্ষে যে ভালোবাসে সেই কিন্তু তোমাকে বলবে, যে ভালো না বাসে তুমি ভালো হলে খারাপ হলে কারোর কিচ্ছু এসে যায় না। আজকে মাস্টারমশাই তার শৃঙ্খলা, তার নিয়মবর্তিতা, তার ডিভোশন, হয়তো লেখক অঙ্কে ভালো হননি, সব সাবজেক্টে সবাই ভালো হয় না, কিন্তু এই যে তিনি পড়াশোনাটি করলেন এবং শেষ পর্যন্ত অধ্যাপনা করলেন, আজকে সেও শিক্ষক। এই যে তার একটা জার্নি, এই জার্নিতে কিন্তু মাস্টারমশাই সেই সময় শিক্ষার প্রতি যে ডিভোশন সেটাও কিন্তু তিনি দেখেছিলেন। তাই তো তিনি আজকে বড় হয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। অর্থাৎ মাস্টারমশাইয়ের কাছে তিনি যে ঋণী, সেই ঋণ স্বীকার না করে তিনি মাস্টারমশাইকে নিয়ে এই গল্পটা লিখে সেই গল্পটা তিনি 10 টাকায় বিক্রি করে দিয়েছেন। এই যে যেন মনে হলো তিনি দেবী সরস্বতীকে বিক্রি করে দিয়েছেন, তিনি তার আত্মমর্যাদাকে বিক্রি করে দিয়েছেন, তিনি মাস্টারমশাইয়ের সুখস্মৃতি বিক্রি করে দিয়েছেন। এর ফলে তিনি মানসিকভাবে ক্ষতবিক্ষত হতে লাগলেন। এই হচ্ছে দাম গল্প। দাম গল্পটার যে টাইটেল, অর্থাৎ দাম, দাম মানে কোনো কিছু মূল্য। জীবনের সব কিছু তো পয়সা দিয়ে বা মূল্য দিয়ে হয় না। তোমরা নিশ্চয়ই জানো অমূল্য বলে একটা কথা আছে। অমূল্য আর দুর্মূল্যর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। দুর্মূল্য মানে যেটা খুব দামি। আজকে একটা ধরো হীরের গয়না, সেটা দুর্মূল্য। আজকে তুমি যদি একটা হেলিকপ্টার কিনতে যাও সেটা দুর্মূল্য। কিন্তু তার থেকেও দুর্মূল্য মানে মূল্য দিলে, কোনো না কোনো স্টেজে মূল্য দিলে সেটা কিন্তু পাওয়া যায়। আর অমূল্য হচ্ছে মানুষের ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, এগুলো অমূল্য। এগুলোর কিন্তু দাম দিয়ে কোনো বিচার হয় না। আজকে এই গল্পটায় আমরা, এই দাম গল্পতে আমরা এটাই পাই যে লেখক তার 10 টাকা দিয়ে মাস্টারমশাইয়ের যে তাদের সঙ্গে বিহেভিয়ার বা গল্পটা তিনি বিক্রি করেছিলেন, তার পরবর্তীকালে নিজের মধ্যে এই চেতনা এসেছিল যে তিনি খুব অন্যায় করেছেন। কারণ মাস্টারমশাইয়ের সেই দিনকার সেই নির্মমতা বা এইসব কিন্তু নির্মমতার আঙ্গিকে নয়, এর পেছনে লুকিয়েছিল স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার এক মানুষ। সুতরাং সেই মানুষটিকে তিনি যেন সঠিক মূল্য দিতে পারেননি। তার ভালোবাসা যে অমূল্য, তার ছাত্রদের প্রতি যে স্নেহ যে অপার, এটি যেন তিনি বিক্রি করে সেটিকে তার যে মানে নৈতিকতাকে তিনি যেন মনে হচ্ছে অনেক বেশি পথে নিয়ে গেছেন। তাহলে আজকের এই যে দাম গল্পটি আমরা পড়ব, এরপরে আমি তোমাদের এই গল্পটা লাইন বাই লাইন পড়াবো এবং
সেই গল্পটা পড়লে তোমাদের আশা করি ভালো লাগবে। তা তোমাদের একটা কাজ হচ্ছে, তোমরা কিন্তু বাড়িতে গল্পটা পারলে একটু রিডিং করে রাখবে। তাহলে আমরা একটু শুরু করি যতটা সময় পাই। যে স্কুলে কি বিভীষিকাইরা ছিলেন ভদ্রলোক। ভদ্রলোক মানে এই অঙ্কের মাস্টারমশাইকে বলা হচ্ছে। তিনি প্রচণ্ড বিভীষিকার মতো ছিলেন, মানে প্রচণ্ড ভয়। দেখবে তোমাদের স্কুলেও কোনো টিচার বা তুমি যেই সাবজেক্টে ভয় পাও সেই ক্লাসটা শুরু হলে কিন্তু প্রচণ্ড ভয় লাগে। এখানে সেটাই বলছে। আমাদের অঙ্ক করাতে আশ্চর্য পরিষ্কার ছিল মাথা। এসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেছি। একবার তাকিয়ে দেখি তিনি ব্ল্যাকবোর্ডে খসখস করে ঝড়ের গতিতে তিনি সে অঙ্কটা করে দিতেন। হঠাৎ খড়ি ভেঙে গেলে, খড়ি ভেঙে যাওয়া কথাটার অর্থ হচ্ছে চকটা ভেঙে গেলে দুটুকরো হয়ে তিনি আমাদের দিকে ছুঁড়ে দিতেন। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতাম ছবির মতো অঙ্কও তো বোর্ডে যেন সাজিয়ে রেখেছে। অর্থাৎ এই ভদ্রলোকের অঙ্কের প্রতি তার এতটাই তার ক্ষমতা ছিল, অর্থাৎ অঙ্কের প্রতি তার এতটাই তিনি পারতেন অঙ্কটাকে, যেন ছাত্ররা অবাক হয়ে দেখতেন যেন ছবির মতো যে কোনো অঙ্ক সুন্দর করে মাস্টারমশাই সাজিয়ে দিয়েছে। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই বসা হয়েছে, আর উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর তার সঙ্গে সঙ্গেই ওপর দিয়ে খড়ি বলিয়ে চলতেন। অর্থাৎ অঙ্কের মাস্টারমশাই অঙ্ক ব্যাপারটাকে তিনি কতটা অ্যাক্টিভ ছিলেন বা অঙ্ক তিনি কতটা পারদর্শী ছিলেন তার উপর বিশেষণ প্রয়োগ করেই কিন্তু আমরা এতক্ষণ পড়লাম। তা আজকে আমরা এইটুকুই পড়ব। কালকে আমরা এই গল্পের পরবর্তী অংশটা পড়ব। আর বাই দিস টাইম তোমরা তুমি আজ কবিতাটা পড়ে নেবে। যদি কোনো সমস্যা থাকে আমাকে জুম ক্লাসে জিজ্ঞেস করবে। আর তারপরে এই গল্পটা আমি যখন পড়াবো গল্পটার প্রশ্ন উত্তরটা তোমাদের করে দেবো।